এসএসসি কেমিস্ট্রির সপ্তম অধ্যায় থেকে ঢাকা বোর্ড 2024 সালে আসা সৃজনশীলটার সলিউশন করব। চলো প্রথমে আমরা ক নাম্বারের সলিউশন করে ফেলি। ক নাম্বারে কি বলছে দেখো, ফিটকারি সংকেত লেখো। ফিটকারিটা কি বলো? পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি, এটার নামই ফিটকারি। দেখো পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, 24 অণু পানি, এটাকে কি বলা হয় বলো? ফিটকারি। এখন আসো খ নাম্বার কি বলছে, কর্পূর ঊর্ধ্বপাতিত পদার্থ ব্যাখ্যা করো। এখন ঊর্ধ্বপাতনের সংজ্ঞাটা তোমাকে ভালো করে বুঝতে হবে। ঊর্ধ্বপাতন কি? কোন একটা পদার্থতে তুমি যদি তাপ দাও, তা যদি সরাসরি কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হয়, কঠিন থেকে গ্যাসে রূপান্তরিত হয়, তাকে কি বলা হয়? ঊর্ধ্বপাতিত পদার্থ। এখন আসো এটার একটু সংজ্ঞাটা একটু দেখে নেই। দেখো, যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থকে তাপ প্রদান করা হলে সেগুলো তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, সেই প্রক্রিয়াকে ঊর্ধ্বপাতন বলে। দেখো এই কর্পূরই তো তোমার আসছে, নাকি বলা হয় যে এই কর্পূরটাই দেখো তোমার আসছে, এই কর্পূরটাই কিন্তু আসছে। দেখো এই কর্পূরটা কিন্তু তোমার আসছে। তাহলে এই কর্পূরকে তুমি যদি তাপ দাও, কর্পূরকে যদি তাপ দাও, তাহলে তার দেখো পদার্থের যে সাধারণ ধর্ম, কঠিন থেকে আগে তরলে রূপান্তর হওয়ার কথা, তারপরে গ্যাসে রূপান্তর হওয়ার কথা। কিন্তু এই কি করবে, তোমার কর্পূরকে তুমি যদি তাপ দাও, তা কঠিন থেকে সরাসরি গ্যাসে রূপান্তরিত হবে। সরাসরি কি বলো? গ্যাসে রূপান্তর হবে। আবার গ্যাসকে শীতল করলে কি হওয়ার কথা বলো? তরল। আর তরলকে শীতল করলে কি হওয়ার কথা? কঠিন। কিন্তু তুমি যদি কোনো ঊর্ধ্বপাতিত পদার্থকে গ্যাসীয় অবস্থায় তুমি শীতল করো, তাহলে তা সরাসরি কঠিনে রূপান্তরিত হয়। সুতরাং কর্পূর যেহেতু এই বৈশিষ্ট্যগুলা প্রদান করে, এর জন্য আমরা বলতে পারি কর্পূর একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। এখন আসো আমরা ঘ নাম্বারে চলে যাই। এখন দেখো ঘ নাম্বারে কি বলছে, 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া সমীকরণ সহ বিশ্লেষণ করো। দেখো 1 নং বিক্রিয়াটা হচ্ছে সোডিয়াম প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে। তাহলে ফার্স্টে যে কাজটা আমরা করব, ওই বিক্রিয়াটা আমরা দেখো এভাবে লিখি, বুঝো কিনা? আগে লিখে ফেলো, বিক্রিয়াটা লিখে ফেলো। সোডিয়াম, আগে বিক্রিয়াটা লিখে ফেলো, সোডিয়াম প্লাস, আমরা গ নাম্বারের সলিউশন করতেছি, সোডিয়াম প্লাস অক্সিজেন কি উৎপন্ন করছে দেখো, সোডিয়াম অক্সাইড। এটা সমীকরণটা সমাধান করে ফেলো। দেখো দুটা সোডিয়াম আছে, এর জন্য বাম পাশে 2 দিয়ে দাও। দেখো এখানে অক্সিজেন আছে একটা, তাহলে দেখো মূলত আমার এখানে অক্সিজেন আছে 2টা, তাহলে 2 দিতে হয়। এখানে যদি 2 দাও, সোডিয়াম কয়টা হয়ে যায় বলো? 4টা হয়ে যায়। তাহলে সোডিয়াম 2টা হবে না, এখানে জাস্ট 4 লাগাই দাও। তাহলে এই সমাধান অলরেডি আমার হয়ে গেছে। এখন একটু খেয়াল করো, এই বিক্রিয়াটা আমি আবার একটু লিখে নিচ্ছি। মূলত মূল ঘটনাটা একটু দেখো, সোডিয়াম প্লাস কি বলো? অক্সিজেন উৎপন্ন হয়েছে কি বলো? সোডিয়াম অক্সাইড। একটু খেয়াল করে দেখো, এই যে সোডিয়াম যে মুক্ত অবস্থায়, এদের জারণ সংখ্যা 0, অক্সিজেনের জারণ সংখ্যাও 0। টোটাল দেখো এই যৌগটার মধ্যে সোডিয়ামের জারণ সংখ্যা হলো +1 আর অক্সিজেনের হলো -2। এখন তুমি এটা মার্কিং করো। দেখো এই সোডিয়াম থেকে এই সোডিয়ামে নিয়ে যাও। দেখো 0 থেকে আগে জারণ সংখ্যাটা ছিল, বিক্রিয়ার আগে জারণ সংখ্যা ছিল 0, কিন্তু যখন সে বিক্রিয়া করে যৌগ তৈরি করলো, তখন জারণ সংখ্যা +1। আর মাথায় রাখবা, ধনাত্মক চার্জের বৃদ্ধি পেলে সেটা হলো জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? জারণ বিক্রিয়া। তাহলে এটা হলো জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। কিভাবে বুঝলাম আমরা? ধনাত্মক চার্জের বৃদ্ধি দিয়ে বুঝলাম। দেখো অক্সিজেনের জারণ সংখ্যাটা 0, 0 থেকে দেখো -2 হয়েছে। আর যদি ঋণাত্মক চার্জের বৃদ্ধি ঘটে, তাহলে এটা বিজারণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? বিজারণ। তাহলে এটা হলো বিজারণ বিক্রিয়া। তাহলে এভাবে জারণ বিজারণটা আমরা মার্কিং করে ফেললাম, জাস্ট চার্জ দিয়ে মার্কিং করলাম। চার্জটা কি? যদি দেখো ধনাত্মক চার্জ বাড়ে, তাহলে জারণ বিক্রিয়া। আবার যদি দেখো ঋণাত্মক চার্জের বৃদ্ধি ঘটে, তাহলেও বিজারণ বিক্রিয়া। বুঝছো তো? ধনাত্মক চার্জের বৃদ্ধি ঘটলে জারণ, আর ঋণাত্মক চার্জের বৃদ্ধি ঘটলে বিজারণ। জারণ বিজারণের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবা। এখন আসো জারণ অর্ধ বিক্রিয়াটা আমরা লিখে ফেলি। তাহলে জারণ ঘটলো কার বলো? সোডিয়ামের। সোডিয়ামের যে জারণটা ঘটলো, দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে কত হয় বলো তো? দেখো এই সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে উৎপন্ন হয় সোডিয়াম প্লাস। সোডিয়াম কি বলো? প্লাস। আর যেহেতু ইলেকট্রন ত্যাগ করছে, এর জন্য এটা জারণ বিক্রিয়া। কি বিক্রিয়া বলো? জারণ বিক্রিয়া। এখানে একটু লক্ষ্য করে দেখো তো, সোডিয়াম কয়টা আছে এখানে? দেখো সোডিয়াম 4টা আছে।
তাহলে একটাই যদি একটা ইলেকট্রন ত্যাগ করে বলো তো চারটাই কটা ত্যাগ করবে, চারটা ত্যাগ করবে, এজন্য চারটা পজিটিভ সোডিয়াম আয়ন উৎপন্ন করবে। এখন আসো বিজারণ বিক্রিয়াটা আমরা দেখবো। বিজারণ করছে কার বলো, অক্সিজেনের। বলতো অক্সিজেন কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে, দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। দুইটা ইলেকট্রন গ্রহণ করে সে অক্সিজেন কি হয় বলো, 2- হয়ে যায়। এখন একটু খেয়াল করে দেখো তো এখানে টোটাল অক্সিজেনের কয়টা পরমাণু আছে, একটা অণু আছে, আর একটা অণুতে দুইটা অক্সিজেনের পরমাণু থাকে। একটা অক্সিজেনের অণুতে কয়টা পরমাণু থাকে বলো, দুইটা পরমাণু থাকে। তাহলে এখানে জাস্ট 2 যদি লেখো তাহলে 2 এর জায়গায় কি লিখবো বলো, 2 এর জায়গায় হবে আমাদের 4। 2 এর জায়গায় আমরা কি লিখে দেবো বলো, 4 লিখে দেবো। আচ্ছা এখানে 4টা লিখে দিই একবার ইলেকট্রন। কেন, কারণ একটা অক্সিজেন দুইটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাহলে দুটো অক্সিজেন কয়টা বলো, 4টা গ্রহণ করতে পারে। আর এখানে কি হবে, 2O2-। তাহলে দেখো টোটাল যদি আমরা টোটাল রিঅ্যাকশনটাকে টান দেই তাহলে কি হয় দেখো, আমরা যদি সামগ্রিক বিক্রিয়াটা টান দেই কি হয় দেখো, সামগ্রিক বিক্রিয়াটা যদি টান দেই তাহলে দেখো এই ইলেকট্রন ইলেকট্রন কাটা, তাহলে এখানে কি বলো, 4টা সোডিয়াম প্লাস কি বলো, এই অক্সিজেন, দুইটা অক্সিজেন পরমাণু কি উৎপন্ন করতেছে দেখো, 4Na প্লাস কি বলো, 2O2-। এটাই হলো টোটাল সামগ্রিক বিক্রিয়া। তুমি এই লাইনটাকে আরেকটা লাইন বাড়িয়ে দিতে পারো, সেটা কিভাবে দেখো, 4Na সোডিয়াম প্লাস দেখো দুটো অক্সিজেনের পরমাণুর জায়গাতে একটা অক্সিজেনের অণুর একই কথা নাকি বলো, আর লিখতে পারো 2Na2 সোডিয়াম অক্সাইড। জাস্ট এই যে এই রিঅ্যাকশনটা, এই যে ফার্স্ট যে রিঅ্যাকশনটা আমরা লিখছিলাম, এই রিঅ্যাকশনটা এই রিঅ্যাকশন। তো এটা যদি সাজাই দিতে পারো তাহলে 100 নাম্বার পেয়ে যাওয়া। এখন চলো আমরা ঘ নাম্বারের সলিউশন করে ফেলি। আচ্ছা দেখো এই ঘ নাম্বারে কি বলছে দেখো, ঘ নাম্বারে বলছে এটা হলো 2 নাম্বার, এটা ছিল 1 নাম্বার, এটা হলো 3 নাম্বার। আর প্রশ্নটা হলো এরকম 2 আর 3, 2 ও 3 বিক্রিয়া একই ধরনের কিনা সমীকরণ সহ সম্পূর্ণকরণ সহ ব্যাখ্যা করো। এখন এটার জন্য একটু বেসিক বুঝতে হবে তোমাদের, সেই বেসিকটা কি দেখো। দেখো এখানে নাইট্রিক অ্যাসিড আছে না, 2 নাম্বার বিক্রিয়াটা দেখো, নাইট্রিক অ্যাসিড আর এটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এটা অ্যাসিড আর এটা কি বলো, ক্ষার। তোমরা জানো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে কি উৎপন্ন হয় বলো, লবণ আর পানি। আর যে বিক্রিয়া অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে ওই বিক্রিয়া নাম হলো প্রশমন বিক্রিয়া। তাহলে আমরা প্রশমন বিক্রিয়াটা লিখে ফেলি, নাইট্রিক অ্যাসিড লিখে ফেলো, পেলাচ লাগাও, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দেখো এই বিক্রিয়ায় কি উৎপন্ন হয় দেখো, যে ম্যাগনেসিয়াম কি করবে, ম্যাগনেসিয়ামটা প্লাস, এখানে হাইড্রোজেনটা প্লাস, পরের অংশটা মাইনাস, এটাও মাইনাস। এই ম্যাগনেসিয়াম আগে যে মাইনাসটা নিয়ে পলাবো তাহলে কি উৎপন্ন হয় দেখো, ম্যাগনেসিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম নাইট্রেট। দেখো এটা একটা লবণ, তাহলে বাকিটা কি করে দাও, পানি তৈরি করে দাও। তাহলে এটা লবণ আর পানি উৎপন্ন করলো। তাহলে প্রথম যে 1 নাম্বার বিক্রিয়াটা, এটা কি বিক্রিয়া বলো, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া কি, যে বিক্রিয়ায় অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তার নামই হলো প্রশমন বিক্রিয়া। এটা হলো একটা লবণ, লিখে দিতে পারো। তাহলে দেখো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ আর পানি উৎপন্ন করে। তাহলে দেখো অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে, লবণ আর পানি উৎপন্ন করে। দেখো 3 নাম্বার বিক্রিয়াটা কি বলো, লেখো ফেরাস সালফেট। কি সালফেট বলো, ফেরাস সালফেট। এটা প্লাস কি দিবা, সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো এই বিক্রিয়াটার মধ্যে দেখো এটা হলো প্লাস, সালফেটটা হলো মাইনাস, সোডিয়ামটা প্লাস, ওএইচটা মাইনাস। তাহলে এই প্লাস এই মাইনাসের সাথে চলে যাবে, তাহলে উৎপন্ন হবে দেখো ফেরাস হাইড্রোক্সাইড। এটার একটা অর্ধক্ষেপ সৃষ্টি হবে, এটা হলো তোমার ফেরাস হাইড্রোক্সাইডের সবুজ অর্ধক্ষেপ উৎপন্ন হবে। কি অর্ধক্ষেপ বলো, সবুজ অর্ধক্ষেপ। প্লাস দেখো সোডিয়াম এই যে সালফেটের নাকি সালফেটের সাথে চলে যাবে, তাহলে কি উৎপন্ন হয়, সোডিয়াম সালফেট। তাহলে যেহেতু এই বিক্রিয়ার মধ্যে অর্ধক্ষেপ সৃষ্টি হয়েছে ফেরাস সালফেট, এর জন্য আমরা বলতে পারি এটা হলো অর্ধক্ষেপণ বিক্রিয়া।
এর মধ্য দিয়ে এই সৃজনশীল ফিনিশ। ধন্যবাদ সবাইকে।